হ্যালো ডিয়ার স্টুডেন্ট, আজকে শুরু করব ইলেকট্রিক কারেন্ট অ্যান্ড ওহমস ল এর পার্ট 2 অর্থাৎ 5.1। আশা করি তোমরা সব ভালোই আছো এবং ভালোভাবে বরফ কাটিয়েছো। ভালো থাকো, সুস্থ থাকো, এটাই চাই। দেখো, আগের দিন ক্লাসে আমরা পড়েছিলাম কি যে কারেন্ট কী জিনিস। কারেন্ট হচ্ছে কি আহিত কণার স্রোত। আর একটু ভালোভাবে বললে মানে মেজার কোয়ান্টিটি হিসেবে বললে কি হবে, যে কোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে একক সেকেন্ডে মানে একক সময়ে, এখানে সময়টা অবশ্যই হবে সেকেন্ডে, যে পরিমাণ কারেন্ট আধান প্রবাহিত হয় তাকে বলা হয় কি কারেন্ট। অর্থাৎ কি আই ইকুয়াল টু কিউ বাই টি। এটাকে যে কোনো একটা পরিবাহী নিয়েছিলাম, সেই পরিবাহী এটার প্রস্থচ্ছেদ নিয়েছিলাম। সেই প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে এটা যদি এ প্রস্থচ্ছেদ হয়, তাহলে এর মধ্যে দিয়ে একক সেকেন্ডে যে পরিমাণ আধান যাবে, টি সময়ে কিউ পরিমাণ গেলে একক সেকেন্ডে যাবে কিউ বাই টি। ঠিক আছে, এবার এখানে কি বলেছিলাম, যদি ইলেকট্রন যায়, নেগেটিভ আধান যায়, আহিত কণা বলতে কি নেগেটিভ হতে পারে আর এটা কি পজিটিভ হতে পারে। তাহলে কারেন্টের ডাইরেকশন কী ধরা হয়, এর গতির অভিমুখটা ধরা, গতির অভিমুখের বিপরীতে ধরা হয় কি আই, আর এর গতির অভিমুখে ধরা হয় কি আই। পজিটিভ আয়নের বা পজিটিভ আধানের গতির অভিমুখটাই কারেন্টের ডাইরেকশন, আর নেগেটিভ আধানের গতির অভিমুখের বিপরীত হচ্ছে কি কারেন্টের ডাইরেকশন। এবং দেখো এখানে কি প্রস্থচ্ছেদ মানে যেমনই নাও না কেন, এটা যে কোনো প্রস্থচ্ছেদ, যদি এরকম একটা প্রস্থচ্ছেদ নাও, তাহলে এখানে যদি আই কারেন্ট প্রবেশ করে, তাহলে এখানে কি আই পরিমাণই কারেন্ট পাবে। অর্থাৎ কি এখানে কিউ পরিমাণ আধান প্রবেশ করলে এখানে কিউ পরিমাণ আধানই বের হবে। অর্থাৎ কি এই প্রস্থচ্ছেদের মধ্যে দিয়ে মানে এখানে কারেন্টের ক্ষেত্রে এই প্রস্থচ্ছেদটা কোনো ফ্যাক্ট করছে না, কারেন্টের মানটা একই হচ্ছে আই। তাহলে আমি এখানে প্রস্থচ্ছেদে কাউন্ট করলে কি হবে, যদি আমি এটা কি করি কি একক প্রস্থচ্ছেদে করে দিই এবং লম্ব হবে। দেখো একটা যদি এরকম হয় যে এরকম লম্বভাবে নির্গত হতে হবে আই, এবং এই প্রস্থচ্ছেদ যদি এ নিই, তাহলে এখানে কি হবে যে একক প্রস্থচ্ছেদ করলে কত হবে, তখন আসবে কত, তাকে বলবো কারেন্ট ডেন্সিটি ইকুয়াল টু কিউ বাই টি ইন্টু এ। অর্থাৎ কত আসছে আই বাই এ। এটা বলা হয় কি কারেন্ট ডেন্সিটি। এটা প্রত্যেকটা বিন্দুর বৈশিষ্ট্যকে প্রকাশ করে একটা পরিবাহীর। আর এটা কারেন্টটা হচ্ছে কি সার্বিক বৈশিষ্ট্য। আর এটা হচ্ছে কি কারেন্ট ডেন্সিটি হচ্ছে কি মাইক্রোস্কোপিক, আর এটা হচ্ছে ম্যাক্রোস্কোপিক। এই কারেন্ট ডেন্সিটি মানটা হচ্ছে কি এই পরিবাহীর ক্ষেত্রে বিভিন্ন বিন্দুতে বিভিন্ন প্রস্থচ্ছেদে বিভিন্ন রকম হবে, এবং যদি লম্বভাবে না যায়, তাহলে লম্বভাবে যদি না যায় তাহলে এখানে কারেন্ট ডেন্সিটি মানটাও পাল্টে যাবে। এবং এখান থেকে কি এনেছিলাম কি একটা, এখান থেকে এনেছিলাম কত, যে কিউ ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ আই ডিটি, আর এখান থেকে এনেছিলাম কি যে আই ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ জে ডট ডি এ। এটা ভেক্টর কোয়ান্টিটি। তাহলে এটা ছিল কি কারেন্ট ডেন্সিটি হচ্ছে কি এটা ভেক্টর কোয়ান্টিটি, আর কারেন্ট হচ্ছে স্কেলার কোয়ান্টিটি। এবং আরও বলেছিলাম কি কারেন্ট হচ্ছে কি দুই প্রকার, একটা এসি কারেন্ট আর ডিসি কারেন্ট। আমরা সাধারণত দুই প্রকারই বলি, এসি আর ডিসি। এসি বলতে অল্টারনেটিভ কারেন্ট, যেটা হচ্ছে কি সময়ের সঙ্গে অভিমুখ পরিবর্তন করে, আর ডিসি ডাইরেক্ট কারেন্ট, যেটা হচ্ছে সময়ের সাথে অভিমুখটা স্থির থাকে। এগুলো আমরা পড়েছিলাম। এসি কারেন্টের চিহ্ন কি বলেছিলাম, এটা হচ্ছে এসি কারেন্টের চিহ্ন, আর এটা হচ্ছে কি ডিসি কারেন্টের চিহ্ন, প্লাস মাইনাস। এটা কি প্লাস মাইনাস মাইনাস প্লাস, মানে এর নির্দিষ্ট কোনো অভিমুখ নেই। কোনো একটা মুহূর্তে এটা প্লাস এটা মাইনাস হলে দ্বিতীয় মুহূর্তে এটা প্লাস এটা মাইনাস হবে, মানে অভিমুখে কোনো ফিক্সড নেই। এই জন্য এখানে প্লাস মাইনাস দেওয়া হয় না, আমি জাস্ট বোঝানোর জন্য আঁকলাম। ঠিক আছে, এগুলো আমরা পড়েছিলাম। আজকে আমরা পড়বো কি ইলেকট্রিক সোর্স। সোর্স কাকে বলবো, যেখান থেকে আমরা কোনো কিছু পাবো, মানে আহিত কণার স্রোত পাবো, অর্থাৎ কারেন্ট পাবো, তাই তো। দেখো, সোর্স অফ ইলেকট্রিক কারেন্ট বোঝাতে গিয়ে একটা চিত্র তোমাদের বইয়ে ইউজ করা হয়েছে। এটা হচ্ছে কি জলের দুটো ট্যাঙ্ক বা চোঙকে একটা পাইপ দিয়ে কানেক্ট করা আছে। ঠিক আছে, এখানে কি হচ্ছে জলের প্রবাহ কোন দিকে হবে সেটা ডিপেন্ড করে কার উপরে, এদের লেভেলের উপরে। আর আমরা যদি ধরে নিই যে জলের প্রবাহটাই হচ্ছে ইলেকট্রনের প্রবাহ, জলটাকে আমি যদি ইলেকট্রনের সাথে কম্পেয়ার করি, তাহলে ইলেকট্রনের প্রবাহ যেদিকে হবে কারেন্টের অভিমুখটা তার বিপরীত দিকে হবে, আমরা বলতে পারি। এবার দেখো, তাহলে এখানে হচ্ছে কি এর বিভবটাকে ধরলাম, এর লেভেলটা ভি, তাহলে এটাকে ধরলাম ভি এ, আর এটাকে ধরছি কত ভি বি।
এখানে কি দেখতে পাচ্ছি, ভি এ গ্রেটার দেন ভিবি, ভি এ গ্রেটার দেন ভিবি, তাহলে জল কোন দিকে যাবে, এই দিকে প্রবাহিত হবে, তাই তো। তাই জল যদি এদিকে প্রবাহিত হয় মানে কি ইলেকট্রন প্রবাহিত হচ্ছে ওইদিকে, তাহলে কারেন্ট কোন দিকে যাবে, এদিকে যাবে। এখন বাদে দিলাম। তাহলে এরপর দেখো এখানে জল কতক্ষণ প্রবাহিত হবে, যতক্ষণ না এদের লেভেল দুটো সমান হচ্ছে। তাহলে লেভেল দুটো সমান হয়ে গেলে জলের প্রবাহটা বন্ধ হয়ে যাবে। আর আমি যদি চাই যে জলের প্রবাহটা কন্টিনিউ চলুক, তাহলে কি করব, তাহলে এক কাজ করতে পারি কি, এখান থেকে একটা পাইপ নিলাম, নিয়ে কানেক্ট করলাম, একটা পাইপ দিয়ে কানেক্ট করে দিলাম। আর এখানে একটা মেশিন বসিয়ে দিলাম, যেটা হচ্ছে কি যে জলটাকে সহজেই এক মানে এই অভিমুখে বা এই অভিমুখে করতে পারে। হাতে পেন্সিল আছে, এঁকে দিলাম, কোনো অসুবিধা নাই। কিনে করতে হলে অসুবিধা হতো। তাহলে কী হতো, এখানে এমন একটা মেশিন দিলাম যেটা কী হচ্ছে জলের প্রবাহটাকে সে, দেখো এখান থেকে জল এদিকে আসছে, তাহলে এখানে লেভেলটা বাড়ছে। আবার এখান থেকে জল যদি এদিকে যায়, তাহলে কী হবে, এর লেভেলটা আবার কমে যাবে, এর লেভেলটা বাড়বে। তাহলে এরকম যদি ফ্লো হয়, তাহলে সবসময় কী হবে, জলটা অনবরত ফ্লো হতে থাকবে, মানে এটা কন্টিনিউয়াস ফ্লো পাবো, অর্থাৎ কি কারেন্ট পাবো। এরপর দেখো আমি যদি বলি যে এটাকে অন্তর্বর্তনী, এটা ভিতরের ব্যাপার, এটা বাইরের ব্যাপার। আমি বাইরে পাইপ দিয়ে যোগ করেছি মানে বাইরের ব্যাপার। এখানে প্রথমে ইন্টারনালি কানেক্ট ছিল বলে এটা হচ্ছে কি অভ্যন্তরীণ ব্যাপার। তাহলে এখানে দেখো জল কোন দিকে যাচ্ছে, এদিকে যাচ্ছে। তাহলে এটা যদি ইলেকট্রনের স্রোত হয়, তাহলে কারেন্ট কোন দিকে হবে, কারেন্ট এদিকে হবে আই। এখানে জল যাচ্ছে কোন দিকে, এদিকে। এখানে কারেন্ট কোন দিকে হবে, এদিকে আই। তাহলে অন্তর্বর্তনীতে, এটা হচ্ছে অন্তর্বর্তনী যদি বলি, তাহলে কারেন্ট হচ্ছে এইদিকে, আর বহির্বর্তনী কারেন্ট হলে এদিকে, পরস্পর বিপরীতমুখী। তাহলে সিমিলারলি আমি এটাকে প্রকাশ করছি এভাবে, এ একটা এ আর এ একটা বি, দুটো পয়েন্ট, যেখানে কি বলা আছে, এর ভি এ আর একটা হচ্ছে ভি বি, মানে কি ভি এ গ্রেটার দেন ভি বি। তার মানে কি, এটা হচ্ছে উচ্চ বিভব, ভি এটা হচ্ছে উচ্চ বিভব, আর ভি বিটা হচ্ছে নিম্ন বিভব। তাহলে এখানে কি লিখতে হবে, যে ভি এ হচ্ছে উচ্চ বিভব আর ভি বি হচ্ছে নিম্ন বিভব, নিম্ন বিভব। তাহলে এখানে দেখো এটা হচ্ছে কি বললাম অন্তর্বর্তনী। তাহলে এখানে হচ্ছে কি এটার সাথে কম্পেয়ার করছি, আর এখানে একটা বাইরেটা যুক্ত করছি কি এরকম। এখানে একটা যন্ত্র সেটা ইউজ করেছিলাম, এখানে এনার্জি আসছে, এনার্জি, ঠিক আছে। তাহলে এটাকে আমি নাম দিই এ সি বি আর এ পি বি। তাহলে এখানে আসছে কতটা এ সি বি, যেটা হচ্ছে এই দিকেরটা, এটা কি বললাম আমি, ভিতরে ব্যাপার। এটা হচ্ছে কি ইন্টারনাল সার্কিট বলবো, ইন্টারনাল সার্কিট। অন্তর্বর্তনী, বইয়ে দেখবে নামটা একটু গণ্ডগোল করা আছে, অন্তর্বর্তনী বহির্বর্তনী ভাষাগুলো ঠিক আছে, কিন্তু ব্র্যাকেটে যে নামগুলো দেওয়া আছে এসিবি বিপি, ওগুলোকে পাল্টে নেবে। বহির্বর্তনীর নামটা অন্তর্বর্তনীতে করবে, আর অন্তর্বর্তনীর নামটা বহির্বর্তনীতে করে দেবে, তাহলে ঠিক হবে। ইন্টারনাল সার্কিট মানে হচ্ছে কি অন্তর্বর্তনী। এখানে যাচ্ছে কোন দিকে, দেখো কারেন্ট যাচ্ছে কোথা থেকে, নিম্ন থেকে উচ্চতে, কারণ কি জলের প্রবাহ হচ্ছে এইদিকে, তো ইলেকট্রনের ফ্লো হবে কোন দিকে, ইলেকট্রনের ফ্লো হবে এদিকে, ইলেকট্রনের ফ্লো, কারেন্ট কোন দিকে হবে, এদিকে হবে আই। তাহলে এখানে হচ্ছে কি প্রবাহ, তড়িৎ প্রবাহ নিম্ন থেকে উচ্চ বিভবের দিকে। আর একটা পথ কী আছে, এ পি বি, যেটা হচ্ছে এ পি বি। এটা কি বললাম, বাইরে থেকে যুক্ত করেছি, এটা বহির্বর্তনী। তাহলে বহির্বর্তনীতে কী হবে, এখানে হচ্ছে কি দেখো জলটা যাচ্ছে কোন দিকে, এদিকে, মানে কারেন্ট কোন দিকে হচ্ছে এদিকে আই। এখানে কারেন্ট কী হবে, প্রবাহ উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের
দিকে। তাহলে অন্তর্বর্তনীতে কারেন্ট যেদিকে হচ্ছে, বহির্বর্তনীতে তার বিপরীত দিকে। অন্তর্বর্তনীতে কি নিম্ন থেকে উচ্চ, এটা ভিতরের, এটা আমরা দেখবো না, কিন্তু দেখতে পাবো না, আমরা দেখবো কোনটা, দেখবো সাধারণত এটা দেখবো বহির্বর্তনীতে। আর সার্কিটে যদি এরকম সম্পূর্ণ মানে ক্লোজ থাকে, মানে কোথাও কাটা না থাকে, কোনো সুইচ দিয়ে অফ করা মানে কি, সুইচ দেওয়া মানে হচ্ছে কি বর্তনীটাকে ছিন্ন করে দেওয়া, এরকম আছে বর্তনীটা এরকম আছে, সুইচ অফ করে দেওয়া মানে হচ্ছে কি বর্তনীটা ডিসকানেক্ট হয়ে যাওয়া, এরকম হয়ে যাওয়া, দুটো তারের মধ্যে ডিস্টেন্স হয়ে যাওয়া। তাই এর যদি এরকম থাকে তাকে বলবো কি মুক্ত বর্তনী, আর যদি এরকম ক্লোজ থাকে তাকে বলবো কি, মানে এরকম যদি লেগে থাকে তাহলে বলবো কি বদ্ধ বর্তনী। এটা হচ্ছে কি, এটা বদ্ধ বর্তনী। আমি যদি মুক্ত বর্তনী ছবি আঁকতে তাহলে কেমন করব, এই বর্তনীটাকে এরকম করে দেবো একটা, ঠিক আছে, এটা হচ্ছে এ আর এটা হচ্ছে বি। এটা হচ্ছে কি মুক্ত বর্তনী, যা মানে হচ্ছে কি সার্কিটটা কমপ্লিট নাই, এখানে প্রবাহ যেতে পারবে না, ঠিক আছে, কোনো প্রবাহ হবে না। এরপর দেখো এখানে কি হচ্ছে আর এখানে কি হচ্ছে। এখানে কি হয়, আমাদের বাইরের সার্কিট বলতে কি যে কারেন্টটা লাগাচ্ছি, তো না ব্যাটারিতে লাগালাম, ব্যাটারিটা হচ্ছে কি ব্যাটারির ভিতরে যা হচ্ছে সেটা অন্তর্বর্তনী, আর বাইরে কি হয় বাল্ব জ্বলে, তারপরে সেখানে কি বাইরে কি হচ্ছে তড়িৎ শক্তি, শব্দ শক্তি, যান্ত্রিক শক্তি, ঠিক আছে, ফ্যান ঘুরছে, আলো শক্তি রূপান্তর হয়। তাহলে বহির্বর্তনীতে কি হচ্ছে, তড়িৎ শক্তি থেকে অন্য শক্তিতে রূপান্তর হচ্ছে, অন্য শক্তিতে রূপান্তর হয়। আর অন্তর্বর্তনীতে কী হবে, আবার তড়িৎ পেতে হবে, তো তাহলে অন্য কোনো শক্তি কী হবে, তড়িৎ শক্তিতে রূপান্তর হচ্ছে। তাহলে এখানে তড়িৎ শক্তি রূপান্তর হচ্ছে, আর বাইরে কী হচ্ছে, তড়িৎ শক্তি অন্য শক্তিতে রূপান্তর হচ্ছে। এখানে কি বলবো যে অন্য কোনো শক্তি থেকে তড়িৎ শক্তিতে রূপান্তর হয়। সাধারণত অন্য কোনো শক্তি বলতে কি রাসায়নিক শক্তি বলতে পারি, ব্যাটারিতে কী আছে রাসায়নিক পদার্থ আছে, তার রাসায়নিক শক্তি বলা যাবে, ঠিক আছে, নোট করা তাহলে নোট করো। আর অন্তর্বর্তনী বহির্বর্তনী মনে রাখবে, অন্তর্বর্তনী থেকে এটাকে কি উচ্চ বিভব মানে কী ধরতে পারি পজিটিভ, এটা হচ্ছে পজিটিভ আর এটা হচ্ছে নেগেটিভ। আমরা কাজ করবো ম্যাক্সিমাম হচ্ছে কি বহির্বর্তনী নিয়ে পরবর্তীকালে। তাহলে কারেন্ট যাবে কোন দিক থেকে, পজিটিভ থেকে নেগেটিভের দিকে, কারেন্ট যাবে কোন দিকে, পজিটিভ থেকে নেগেটিভের দিকে। আর অন্তর্বর্তনী দিকে হবে নেগেটিভ থেকে পজিটিভ দিকে। অন্তর্বর্তনীতে অতটা কাজে লাগে না, ম্যাক্সিমাম ক্ষেত্রে বহির্বর্তনীতে কাজে লাগে এটা, ঠিক আছে। এবার দেখো তোমরা ইলেকট্রোমেটিক ফোর্স বা পোটেনশিয়াল ডিফারেন্স পড়েছো নিশ্চয়ই। এই একটা সার্কিট আঁকছি, এটা সার্কিট, একটা রোধ লাগানো আছে। তাহলে এইটা হচ্ছে কি, এখান থেকে এই দিকটা হচ্ছে কি বহির্বর্তনী, আর এইটুকু অংশে যেটা আছে ভিতরে যেটা হয় সেটা হচ্ছে কি অন্তর্বর্তনী। তাহলে কারেন্ট পাঠায় কার জন্যে, কারেন্টে যায় কার জন্যে, জলের প্রবাহটা হয়েছিল কী জন্যে, কারণ লেভেলের পার্থক্য ছিল, তাই তো লেভেলের পার্থক্য থাকলে তবে তড়িৎ প্রবাহ হবে। তাহলে এটা হচ্ছে কি যে প্রভাবে বলতে পারি কি আমি ইলেকট্রোমোটিভ ফোর্স EMF, ইলেকট্রোমোটিভ ফোর্স, এটা কোনো বল নয়, এমনি বল যেমন হয় সেরকম বল নয়। এই যে সার্কিটটা আছে এটা প্লাস আর মাইনাস, অন্তর্বর্তনী এখানে কি হয়, আমরা ধনাত্মক আধান দিয়ে বিচার করব, কারণ কি পোটেনশিয়ালে যখন সংজ্ঞা পড়েছিলাম তখন হচ্ছে কি ধনাত্মক আধান দিয়ে কম্পেয়ার করেছিলাম। আর কি বলেছিলাম, দেখো এখানে বলেছিলাম ইলেকট্রন যাচ্ছে কোন দিকে, এই দিক থেকে যাচ্ছে, ইলেকট্রন যদি এদিকে যায় তার কোন দিকে হবে, মানে কারেন্ট কোন দিকে হবে, কারেন্ট হবে এদিকে আই। আর আমি যদি ধনাত্মক আধান ধরে নিই তাহলে ধনাত্মক আধান কী হবে, ধনাত্মক আধান কারেন্ট যদি এইদিকে হয় তাহলে ধনাত্মক আধান কোন দিকে হবে, এদিকে হবে, ধনাত্মক আধানের দিক যেদিকে কারেন্টের দিকও সেদিকে। তাহলে ইলেকট্রোমোটিভ ফোর্স হচ্ছে কি এটা ভিতরের ব্যাপার, তাই যে প্রভাবে মানে যার প্রভাব বলতে পারো, যার জন্য হচ্ছে কি কারেন্ট নিম্ন থেকে উচ্চতে যায়, কোথায় অন্তর্বর্তনীতে। তাই যার
বা যে প্রবাহ নিম্ন থেকে উচ্চ বিভবে যায় তাকে বলে ইএমএফ। নিম্ন থেকে উচ্চতে যায় তাকে বলে ইএমএফ। কথাটা কেমন লাগছে না? এতক্ষণ পড়লাম কি উচ্চ থেকে নিম্ন, কিন্তু উচ্চ থেকে নিম্ন কোথায়? বহির্বর্তনীতে। এখানে হচ্ছে কি হাই টু লো, আর এখানে কি লো টু হাই। আর এর জন্য যেহেতু কারেন্ট যাচ্ছে আমি এখানে কথা বিচার করব, তাহলে এখানে কী হচ্ছে? নিম্ন থেকে উচ্চর দিকে যাচ্ছে। তাহলে অন্তর্বর্তনীতে যার প্রবাহ নিম্ন থেকে উচ্চ বিভবে যায় তাকে বলবো কি ইএমএফ। এক কথায় আরও বললে কী হবে? ইএমএফ বলতে কি এর বিভব এবং এর বিভব, এই দুটো বিভব পার্থক্যকে বলবো কি আমরা পোটেনশিয়াল ডিফারেন্স। সেটাকে আমি লিখবো কীভাবে? অন্যভাবে লিখছি। সেটা হচ্ছে কি, যদি একক ধনাত্মক আধানকে এখান থেকে নিম্ন বিভব থেকে উচ্চ বিভবে নিয়ে আসতে যে পরিমাণ কার্য হয় সেই পরিমাণটাই হচ্ছে কি এর ইএমএফ। একক ধনাত্মক আধানকে নিম্ন থেকে উচ্চ বিভবে নিয়ে আসতে যে পরিমাণ কার্য করতে হয় সেই কার্যের পরিমাণটাই হচ্ছে কি এর ইএমএফ। কার? এই কোষটার বা সোর্সের ইএমএফ। বোঝা গেল জিনিসটা? তাহলে আমরা ইএমএফের কথা যখন বলছি তখন কোথায় বলছি? একদম ভিতরের ব্যাপার, অন্তর্বর্তনী কার্য হচ্ছে এটা, ইন্টারনাল সার্কিটের ব্যাপার, ইন্টারনাল সার্কিট। ঠিক আছে, আমি সংজ্ঞাটা ভিডিও পজ করে লিখে নিচ্ছি। ঠিক আছে, কোনো উৎসের ভিতরে একক ধনাত্মক আধানকে নিম্ন থেকে উচ্চ বিভবে নিয়ে যেতে যে পরিমাণ কার্য করা হয় বা স্থানান্তরিত করতে যে পরিমাণ কার্য সম্পাদিত করা হয় সেই কার্যের পরিমাণকে বলা হয় কি ইএমএফ ওই কোষের। বা আরও বলতে পারো কি, বইয়ে দেওয়া আছে দেখবে, পড়বে, কোনো অসুবিধা নাই। এটা যদি সার্কিটটাতে কারেন্ট জেনারেট না যায়, কোনো কারেন্ট যাচ্ছে না, তার মানে হচ্ছে কি শুধুমাত্র এটা কি ওপেন সার্কিট। তাহলে ওপেন সার্কিট মানে যখন কোনো কারেন্ট ফ্লো হয়নি। কেন এই কথাটা আসছে আর পরবর্তীকালে বুঝতে পারবে। তখন এই দুটো প্রান্তের মধ্যে বিভবের পার্থক্যকে বলা হয় কি ইএমএফ। যখন নো কারেন্ট মানে কোনো কারেন্ট যাবে না, কোথায়? বহির্বর্তনীতে যখন নো কারেন্ট থাকবে তখন এই দুটো প্রান্তের মধ্যে বিভব পার্থক্য বলা হয় কি ইএমএফ। এবার তোমরা দেবে বিভব পার্থক্য, পোটেনশিয়াল ডিফারেন্স আর ইএমএফের মধ্যে অনেক পার্থক্য পাবে, সেটা দেখবে পরবর্তীকালে। এরপর হচ্ছে সোর্স যাবো। তাহলে সোর্সগুলো কী কী আছে? সোর্সে কী কী আছে? এক নম্বর হচ্ছে কি প্রাথমিক সোর্স, প্রাথমিক উৎস বলতে কি প্রাইমারি সেল। প্রাইমারি সেল কোনগুলো? যেগুলো হচ্ছে কি রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তর হয়। এখানে কী হবে? রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। যে ব্যাটারিগুলো আছে, যে ব্যাটারিতে যে রাসায়নিক মেটেরিয়াল দেওয়া আছে, দেখবে আয়কা ব্যাটারিগুলো ছিল বা যে কোনো ব্যাটারি দেখবে ইউজ করার পর সেখানে একটা লিকুইড বের হয়ে যায়, মানে কি সে রাসায়নিক পদার্থটা নষ্ট হয়ে যায়, সেটাকে আবার পুনরায় ব্যবহার করা যায় না, মানে ইউজ অ্যান্ড থ্রো বলতে পারো, ইউজ অ্যান্ড থ্রো। বা এটাকে লিখবো কি ইররিভার্সিবল। ঠিক আছে, এক্সাম্পল কী কী? এর মধ্যে কি ভোল্টীয় কোষ এক্সাম্পল, ভোল্টীয় কোষ, নির্জল বা শুষ্ক কোষ, ড্যানিয়েল কোষ, এরকম অনেক আছে। এগুলো হচ্ছে কি প্রাথমিক কোষ, যেটা হচ্ছে কি একবার ইউজ করে ফেলে দিতে হয়, ইউজ অ্যান্ড থ্রো। যেমন ব্যাটারিগুলো ইউজ করে সেগুলোও হচ্ছে একটা ইউজ অ্যান্ড থ্রো। আর দ্বিতীয় নাম্বার কি আছে? সেকেন্ডারি সোর্স, সেল বা গৌণ উৎস।
এগুলো কোনগুলো? যেখানে হচ্ছে কি তড়িৎ থেকে রাসায়নিক, রাসায়নিক থেকে তড়িৎ, দুটোই উৎপন্ন হয়। মোবাইল ব্যাটারি কি হয়? চার্জ দিই, বারবার চার্জ দিয়ে কি ইউজ করতে পারি, মানে কি রিভার্সিবল। তো একটা ব্যাটারি কি বারবার ইউজ করা যায়। তো এখানে হচ্ছে কি তড়িৎ থেকে, তড়িৎ শক্তি থেকে শক্তি টু রাসায়নিক শক্তি, রাসায়নিক বলতে পারো, আবার কি রাসায়নিক শক্তি থেকে তড়িৎ শক্তি, দুদিকেই হয়, মানে এটা কি রিভার্সিবল, রিভার্সিবল, বারবার এটাকে ইউজ করা হয়। যেমন লেড অ্যাসিড সঞ্চয় কোষ, এক্সাম্পল কি কি? এক্সাম্পল হচ্ছে কি লেড অ্যাসিড সঞ্চয় কোষ, ঠিক আছে, লেড অ্যাসিড সঞ্চয় কোষ। আরও আছে অনেক, ক্ষারীয় সঞ্চয় কোষ বলতে পারো, ক্ষারীয় সঞ্চয় কোষ, ঠিক আছে। এগুলো হচ্ছে কি সব গৌণ কোষ, ঠিক আছে। এগুলো জাস্ট তোমরা এরপর দেখো, এরপরে তোমাদের বইয়ে দেবে ভোল্টীয় কোষ, নির্জল কোষ, ড্যানিয়েল কোষ, লেড অ্যাসিড সঞ্চয় কোষ, ক্ষারীয় সঞ্চয় কোষ। এগুলো হচ্ছে কি বারবার ইউজ করা যায়, এটা বারবার ইউজ করা যায় না। এরা কতটা পরিমাণ ভোল্টেজ বা ইএমএফ প্রডিউস করে সেই মানগুলো একটু জেনে রাখবে, একটা রিডিং পড়ে রাখবে, আমি এত যাবো না, এটা নোট করো, নোট করা হয়েছে। আর একটা কী বলা হয়, স্ট্যান্ডার্ড সেল। স্ট্যান্ডার্ড মানে হচ্ছে কি তার সাথে অন্য কারো কম্পেয়ার করবো, তাই তো, স্ট্যান্ডার্ড সেল। যেখানে হচ্ছে কি এগুলোতে কি হয়, কারেন্ট কিছুক্ষণ প্রবাহ পাওয়ার পর কী হয়, ভোল্টেজটা বা ইএমএফটা কি কমে যায়। ধরে নাও এটা হচ্ছে 2 ভোল্টের ব্যাটারি দেখছো বা 1.5 ভোল্ট দেখছো, যেটা ছোটো ছোটো পেন্সিল ব্যাটারি হয় সেটা হচ্ছে 1.5 ভোল্ট, সেটাকে কিছুক্ষণ ইউজ করার পর দেবে 1.5 নাই আর 1.23 হয়ে গেছে, 1.42 হয়ে গেছে, 1 হয়ে গেছে, কমে যাচ্ছে। তাহলে কিন্তু স্ট্যান্ডার্ড সেলে কী হবে, যতক্ষণ প্রবাহ পাওয়া যাবে ততক্ষণ পর্যন্ত কী হবে, ভোল্টেজটা বা পোটেনশিয়ালটা একই থাকবে, 1.5 তো 1.5, 1.8 তো 1.8, যা থাকবে তাই। তো একটা হচ্ছে কি ওয়েস্টার্ন ক্যাডমিয়াম সেল, তার হচ্ছে কত 1.01830, এটা হয় তার মানটা। এখানে হচ্ছে কি তাহলে ইএমএফ হচ্ছে কি, ইএমএফ হচ্ছে কি স্থির, যেমন কি সম্পূর্ণ আহিত অবস্থা থেকে ক্ষরিত অবস্থা পর্যন্ত ইএমএফ স্থির থাকে। যদি স্থির থাকে তাকে বলবো কি আমরা স্ট্যান্ডার্ড সেল। এর সাহায্যে কী করা হয়, অন্যান্য কোষের তড়িৎচালক বল নির্ণয় করা হয়, তাই তো, এর সাহায্যে অন্যান্য কোষের তড়িৎচালক বল নির্ণয় করা হয়। এটা হচ্ছে কি এক্সাম্পল, কী বললাম, এক্সাম্পল ওয়েস্টার্ন ক্যাডমিয়াম সেল, এর কত ইএমএফ কত 1.01830 ভোল্ট, ঠিক আছে। এখানে অবশ্য টেম্পারেচার দরকার, একটা টেম্পারেচার কত 20 ডিগ্রি সেন্টিগ্রেড, এই মানটা মনে রাখবে ওয়েস্টার্ন ক্যাডমিয়াম সেলের। এটা মানে কি যতক্ষণ সক্রিয় থাকবে বা সম্পূর্ণ আহিত অবস্থা থেকে সম্পূর্ণ ক্ষরিত অবস্থা পর্যন্ত, বা এখানে লিখতে পারো কি যতক্ষণ সক্রিয় থাকবে ততক্ষণ পর্যন্ত কী হবে, ইএমএফ স্থির থাকবে, ঠিক আছে। এগুলো তোমরা পড়বে, রিডিংগুলো পড়ে রাখবে ভালো করে। এবার আমি ঢুকে যাব কি ওহমস লয়, নোট করে রাখো, এটা বোর্ডটা ক্লিয়ার করব। এরপর দেখো আর একটা কথা আমরা ওহমসের সূত্রে যাওয়ার আগে দেখে নিই, সামর্থ্য। এটা হচ্ছে কি সামর্থ্য বা ক্যাপাসিটি, ক্যাপাসিটি কত, আমি তোমাকে 500 টাকা দিলাম, 200 টাকার কাজ পেলাম, তো তোমার সামর্থ্য কত 200 টাকার, সামর্থ্য হচ্ছে 200 টাকার, 500 টাকা নয় কিন্তু।
আর একটা হচ্ছে কি এফিসিয়েন্সি। এফিসিয়েন্সি মানেই হচ্ছে কি আউটপুট বা ইনপুট, সব ক্ষেত্রেই আউটপুট বাই ইনপুট। এবার সামর্থ্য বলতে কি, একটা ব্যাটারিকে যখন চার্জ করি, ধরুন আমি 100% চার্জ করা আছে একটা ব্যাটারি, মোবাইল ব্যাটারি, সেই সময় তাকে 10 কুলম আধান দেওয়া হয়েছিল। 10 কুলম আধান দিলে 100% চার্জ হলো, ধরে নাও। 10 কুলমটা বিশাল পরিমাণ অ্যামাউন্ট, আমি ধরলাম। এরপর কি, যখন মোবাইলটা ব্যাটারিটা লাগিয়ে দিলাম, সুইচ অন করলাম, মোবাইল চলছে, গেম খেলছো তুমি, সিনেমা দেখছো, ক্লাস করছো, নিয়ে কত হলো, 0% হলো। নিয়ে এখানে আসার পরে কত পেলে, 9 কুলম আধান পেলে। তাহলে আহিত করার সময় দিয়েছিলে কত, 10 কুলম, কিন্তু যখন আমি ব্যাটারিটি ইউজ করছি তখন 9 কুলম পাচ্ছি। তাহলে এটাই হচ্ছে কি আমার সামর্থ্য। সম্পূর্ণ আহিত অবস্থা থেকে সম্পূর্ণ খরিত অবস্থায় একটা সেল বহির্বর্তনীতে, কোথায়, বহির্বর্তনী, মোবাইলটা চালাচ্ছে মানে কি বহির্বর্তনীতে কারেন্ট যাচ্ছে, যে পরিমাণ আধান পাঠাতে পারে তাকে বলা হয় কি সামর্থ্য। তাহলে সম্পূর্ণ আহিত অবস্থা থেকে সম্পূর্ণ খরিত অবস্থা পর্যন্ত একটা কোষ বহির্বর্তনীতে যে পরিমাণ আধান পাঠাতে পারে তাকে বলা হয় সামর্থ্য, বলা হয় ক্যাপাসিটি বা সামর্থ্য। এরপর দেখো সামর্থ্য কোনগুলো কী করে বুঝবো। তোমার ব্যাটারি পড়ছে নিশ্চয়ই এখন 5000 মিলি অ্যাম্পিয়ার, 6000 মিলি অ্যাম্পিয়ার, এগুলো পড়ছো, 4000 মিলি অ্যাম্পিয়ার। তাহলে যেটা থাকে কি মোবাইল ব্যাটারির ক্ষেত্রে দেখবে 6000 লেখা থাকে মিলি অ্যাম্পিয়ার পার আওয়ার, বা 5000 মিলি অ্যাম্পিয়ার পার আওয়ার। পাওয়ার ব্যাঙ্কগুলো কত লেখা, 10,000 20,000 থাকে। তাহলে এটা কি সামর্থ্য। সামর্থ্য এখন কী হচ্ছে মিলি অ্যাম্পিয়ার পার আওয়ার, বা এটাকে মিলিটাকে আমি আউট করলে কত হবে, এটা 6 অ্যাম্পিয়ার পার আওয়ার, বা এটা লিখতে পারি কত 5 অ্যাম্পিয়ার পার আওয়ার। তাহলে অ্যাম্পিয়ার পার আওয়ার হচ্ছে কি সামর্থ্যের ইউনিট। এটা হচ্ছে সামর্থ্যের ইউনিট। সামর্থ্যকে প্রকাশ করা হয় কী দিয়ে, অ্যাম্পিয়ার আওয়ার দিয়ে, অ্যাম্পিয়ার আওয়ার। এটা 6 অ্যাম্পিয়ার আওয়ার। তার মানে কি 1 ঘন্টায় সে 6 কুলম আধান সে পাঠাতে পারবে। 1 ঘন্টায় সে 6 কুলম আধান পাঠাতে পারবে। 3600 সেকেন্ডে সে 6 কুলম আধান পাঠাতে পারবে। এটা মানে তাই। এটা আরও অন্যভাবে ব্যাখ্যা করা যায়। এবার দেখো, এমন নয় যে মোবাইলের ব্যাটারিতে 6000 মিলি অ্যাম্পিয়ার ব্যাটারি আছে মানে সেটা অনেকক্ষণ যাবে, এটা নয়। কিন্তু সে কেমন খাচ্ছে সেটা দেখতে হবে। সে কেমন খাচ্ছে, ধরুন একটা মোবাইল আছে কত, 1 ঘন্টায় সে 2 অ্যাম্পিয়ার খায়। একটা মোবাইল আছে কত 1 আওয়ারে 1 অ্যাম্পিয়ার খায়। একটা মোবাইল আছে 1 ঘন্টাতে 0.5 অ্যাম্পিয়ার খায়। একটা মোবাইল আছে কত 1 ঘন্টাতে 3 অ্যাম্পিয়ার খায়। আর একটা মোবাইল আছে কত 1 ঘন্টাতে 6 অ্যাম্পিয়ার খায়। ঠিক আছে, তাহলে এখানে যে মোবাইলটা ইউজ করছো, তাহলে কোন মোবাইলটাতে বেশি চলবে, বেশিক্ষণ চলবে, যদি এই ব্যাটারিটা লাগানো হয় 6000 মিলি অ্যাম্পিয়ার পার আওয়ার, মানে কত 6 অ্যাম্পিয়ার আওয়ার। তাহলে কোন মোবাইলটা বেশিক্ষণ চলবে, দেখো এই 6টাকে লেখা যাবে কত 6 গণিত 1, 1 গণিত 6, 2 গণিত 3, 3 গণিত 2। ঠিক আছে, আমি এখানে 0.5 দিয়েছি, 0.5 গণিত 12। তাহলে খাচ্ছে সব থেকে বেশিকে এ খাচ্ছে। 1 ঘন্টা সে 6 মিলি অ্যাম্পিয়ার, মানে 6 কুলমকে আউট করে দেবে। তাহলে এটা হচ্ছে কি 1 ঘন্টা যাবে। তাহলে এই ব্যাটারি এইরকম মোবাইলে যদি লাগানো হয় 6000 মিলি অ্যাম্পিয়ার ব্যাটারি, 1 ঘন্টা যাবে, এখানে 2 ঘন্টা যাবে, এখানে 12 ঘন্টা যাবে, এখানে 6 ঘন্টা যাবে, এখানে 3 ঘন্টা যাবে। বুঝতে গেলো, মানে 3 ঘন্টা 2 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট, 3 ঘন্টা ধরে 2 অ্যাম্পিয়ার কারেন্ট পাবে, 3 ঘন্টা ধরে 2 অ্যাম্পিয়ার কারেন্ট পাবে, তাই তো।
ঘন্টা ধরে 1 অ্যাম্পিয়ার পাবে, 1 ঘন্টায় 6 অ্যাম্পিয়ার পাবে। ঠিক আছে, তাহলে শুধুমাত্র ব্যাটারিটা বেশি হওয়া মানেই যে মোবাইল বেশিক্ষণ যাবে তার কোনো মানে নেই, কে খাচ্ছে কেমন দেখতে হবে। ঠিক আছে, তাহলে 6 অ্যাম্পিয়ার/আওয়ারটাকে লেখা যাবে এত পারে, অর্থাৎ কি 6 ঘন্টা 6 অ্যাম্পিয়ার পাবে, কারেন্ট পাবো 1 ঘন্টা ধরে, 1 অ্যাম্পিয়ার পাবো 6 ঘন্টা ধরে, 2 অ্যাম্পিয়ার পাবো 3 ঘন্টা ধরে, 3 অ্যাম্পিয়ার পাবো 2 ঘন্টা ধরে, 5 অ্যাম্পিয়ার 0.5 অ্যাম্পিয়ার পাবো কত, 12 ঘন্টা ধরে। ঠিক আছে, বোঝা গেল। এরপর হচ্ছে কি এফিসিয়েন্সি কথা যখন আসি, এফিসিয়েন্সি এফিসিয়েন্সি বলতে আউটপুট বা ইনপুট। তাহলে এখানে দেখো সম্পূর্ণ খরিত অবস্থায় পর্যন্ত একটা কোষ পরিবর্তনে যে পরিমাণ আধান পাঠায়, তাহলে সম্পূর্ণ আহিত অবস্থাতে একটা আধান পেয়েছে। তাহলে এখানে লিখবো কি এফিসিয়েন্সিটা হচ্ছে কি অ্যাম্পিয়ার, একটা হচ্ছে অ্যাম্পিয়ার আওয়ার এফিসিয়েন্সি, অ্যাম্পিয়ার আওয়ার এফিসিয়েন্সি। সেটা কি জিনিস, সম্পূর্ণ আহিত অবস্থা, সম্পূর্ণ খরিত অবস্থা। সম্পূর্ণ আহিত অবস্থায় যেতে গেলে কী করতে হবে, তাকে আধান দিতে হবে, প্রদত্ত আধান। সম্পূর্ণ খরিত অবস্থা মানে আহিত থেকে যখন খরিত হবে তখন কী হবে, আধান পাবো, তাহলে প্রাপ্ত আধান। তাহলে এখানে হচ্ছে কি সমান প্রাপ্ত আধান, প্রাপ্ত আধান কোথায় পাবো, বহির্বর্তনীতে, বহির্বর্তনীতে প্রাপ্ত আধান কোথায়, সম্পূর্ণ আহিত অবস্থা থেকে সম্পূর্ণ খরিত অবস্থা। ভাষা করে লিখছি না, বাই হচ্ছে কি প্রদত্ত আধান, প্রদত্ত আধান মানে সম্পূর্ণ আহিত অবস্থা করতে গেলে যে আধানটা দেওয়া হয় অন্তর্বর্তনীতে। তাহলে এটা হচ্ছে কি লেড অ্যাসিডের ক্ষেত্রে দেখবে, লেড অ্যাসিড সঞ্চায়ক কোষের ক্ষেত্রে এর মান হচ্ছে কত, এর মান 0.9 বা 90%। তাহলে লেড অ্যাসিড সঞ্চয়কের ক্ষেত্রে অ্যাম্পিয়ার আওয়ার এফিসিয়েন্সি কত, 90% বা এর মান হচ্ছে কত 0.9। ঠিক আছে, এরপর হচ্ছে কি ওয়াট আওয়ার এফিসিয়েন্সি, ওয়াট আওয়ার বা এটাকে লিখবো কি এনার্জি, এনার্জি এফিসিয়েন্সি। এখানে কি ছিল, আধান ছিল, আধানটাকে আমি কিসে রূপান্তর করব, শক্তিতে রূপান্তর করব। তাহলে শক্তি কী হবে, সম্পূর্ণ খরিত অবস্থায় প্রাপ্ত শক্তি। তাহলে লিখব অতএব খরিত অবস্থায় শক্তি বা আহিত করণের সময় প্রদত্ত শক্তি। এবার শক্তি কত জানি আমরা, দেখো ডাব্লিউ কিউলটা কত জানি আমরা, কিউ ভি মনে আছে নিশ্চয়ই। ভিটা কি একক আধান নিয়ে আসতে কৃতকার্য, আর কিউ আধান নিয়ে কৃতকার্য কত হবে, কিউ ইন্টু ভি, তাই তো। তাহলে এটাই হচ্ছে কি শক্তি, তার সাথে ভি আধান, আর এটা হচ্ছে কি পোটেনশিয়াল ডিফারেন্স। এখানে কি বলবো, পোটেনশিয়াল ডিফারেন্স বলতে গেলে কী লিখবো, ইএমএফ মানে ইলেকট্রোমোটিভ ফোর্স। এখন আমরা পোটেনশিয়াল ডিফারেন্সে যাইনি, ভাষাটাকে চেঞ্জ করবে একটুকু, এটা ক্ষরণের সময় লিখবে, ক্ষরণের সময় প্রাপ্ত শক্তি, ক্ষরণের সময় প্রাপ্ত শক্তি। তাহলে কী লিখবো, সমান। তাহলে কি যখন আমি একটাকে আহিতের ব্যাটারি কিনছি দেখাচ্ছে কত 1.5 ভোল্ট, 1.5 ভোল্ট, সেটা হচ্ছে কি আহিতকরণের সময় প্রদত্ত ভোল্টেজ, প্রদত্ত ইএমএফ। তাহলে নিচেটা আগে লিখছি, আহিতকরণের সময় প্রদত্ত ইএমএফ গণিত প্রদত্ত আধান। ঠিক আছে,
এখানে কী নেব, আমরা সবসময় গড় নেব, ঠিক আছে, প্রদত্ত এটা গড় লিখে দেবে, গড়। আর ঠিক লিখব ক্ষরণের সময় প্রাপ্ত গড় ইএমএফ ইন্টু প্রাপ্ত আধান। তাহলে প্রাপ্ত আধান বাই প্রদত্ত আধান, প্রাপ্ত আধান বাই প্রদত্ত আধান, এটা কি জানি আমরা ওয়াট অ্যাম্পিয়ার আওয়ার এফিসিয়েন্সি, তাই নয় কি? এটা নোট করে নাও। তাহলে এটাকে লিখছে কি ওয়াট আওয়ার এফিসিয়েন্সি সমান কী লিখবো এটা, তাহলে ক্ষরণের সময় প্রদত্ত বা প্রাপ্ত গড় ইএমএফ ডিভাইডেড বাই আহিতকরণের সময় গড় ইএমএফ ইন্টু কী হবে অ্যাম্পিয়ার আওয়ার সি। ঠিক আছে, এরপর হচ্ছে কি একটা লেড অ্যাসিড যদি নেওয়া হয়, লেড অ্যাসিড সঞ্চয়ক কোষ, লেড অ্যাসিড সঞ্চয়ক কোষ, সেক্ষেত্রে কী হবে, সেক্ষেত্রে দেখবে এটার মান কত হচ্ছে ওয়াট আওয়ার কেন ওয়াট আওয়ার বা এনার্জি এফিসিয়েন্সি, ওয়াট আওয়ার বা এনার্জি এফিসিয়েন্সি সমান কত হবে, এটা হচ্ছে কত 2.0 আর এটা 2.2, মানে এটা হচ্ছে কি যখন সম্পূর্ণ আহিত অবস্থা মানে ব্যাটারিটা কিনে দেবে কত 2.2 আছে, ঠিক আছে, গড়, আর পাবে কত একদম জিরো মানে আহিত অবস্থা থেকে খরিত অবস্থাতে পাবে কত 2 ভোল্ট ইন্টু কত এখানে মান এসেছিলো, এর মান কত এসেছিলো গো 0.9 বলেছিলাম, 0.9 দেবে প্রায় কত আসবে 0.8 বা আসবে কত 80% প্রায়। তাহলে এর এফিসিয়েন্সি কত 80%, এনার্জি এফিসিয়েন্সি কত 80%, এটা মনে রাখবে। ঠিক আছে, আমি ওহমসের সূত্রটা এই পার্টে ঢোকাচ্ছি না, আমি 5.1 পার্টে 5.1.1 পার্টে আমি ওহমসের সূত্রটা স্টার্ট করব। এতক্ষণ পর্যন্ত ছিল কি ইন্ট্রোডাকশন পার্ট, এগুলো তোমরা পড়বে একটুকু, অতটা দরকার নাই যদিও। নেক্সট ক্লাসে আমি স্টার্ট করব ওহমস ল থেকে।